বোনের ডিভোর্সের 2 বছর পর দুলাভাইকে বিয়ে করে বধূ বেশে বোনের শ্বশুর বাড়িতে ঢুকেছে মিপ্তা। মুখে তার অমায়িক হাসি রেখা। বাড়ির গেটে ঢুকতে দেখা মিলল বোনের সতীন রেখার সাথে। বোনের সতীন না, এখন তার নিজেরও সতীন বললেই চলে। রাহাদের বউ আছে, সব জেনে শুনেই বিয়েটা করেছে মিপ্তা। স্বামীর সাথে অল্প বয়সী মেয়েকে বধূ সাজে দেখে চমকালো রেখা। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ফেল চোখে দাঁড়িয়ে রইল। তাছাড়া রেখা আজ সকালে জানতে পেরেছে সে প্রেগনেন্ট। অপেক্ষা করছিল কখন রাহাত বাড়ি আসবে আর খুশির খবরটা তাকে দিবে। অবশেষে রাহাত তো এলো, তবে সাথে কিনা নববধূ বেশে এক মেয়েকে নিয়ে এসেছে, অল্প বয়সী মেয়ে। ঘরের ভেতর থেকে মরিয়ম ভাইয়ের সাথে এক মেয়েকে দেখে বাড়ির সকলকে ডাকলো। আম্মা আব্বা দেখো ভাই কারে নিয়ে আইছে। তার ডাকে বাড়ির সকলে উপস্থিত হলো এখানে। রুনা বেগমের মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই, যেন এ আর তেমন কি ব্যাপার। শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, রাহাত তোর সাথে এটা কে? রাহাত উত্তর দেওয়ার আগে মিথ্যা উত্তেজিত হয়ে বলল, সে কি শাশুড়ি? ছেলের পাশে বউ সেজে একটা মেয়ে দেখেও বুঝতে পারছেন না কে হতে পারে? আর আমি আপনার ছেলে নতুন বউ গো, নতুন বউ। আর হ্যাঁ ননদিনী, তোমার কি আক্কেল জ্ঞান নেই নাকি? বড় ভাই বিয়ে করে এসেছে, কোথায় বরণ ডালা সাজাবে তা না, ঢেকির মতো দাঁড়িয়ে আছো কেন? জামাইকে নিয়ে এ বাড়িতে থাকছো, খাচ্ছ, আবার বরের অন্ন ধ্বংস করছো, আর আমাকে বরণ করছো না? বাবা কি সুন্দর! রুনা বেগম রাগী করতে বললেন, বেয়াদব মেরে বাবা, এই মেয়ে আমি তোমাকে প্রশ্ন করছি, বাচালের মতো বকবক করছো কেন? আমি আমার ছেলেকে প্রশ্ন করছি, সেই উত্তর দিতে জানে, বোবা নয় সে। তুমি নিজের মুখ বন্ধ রাখো। মিথ্যার পাশে দাঁড়িয়ে থাকা রাহাত বলল, ও আমার বউ মিথ্যা, একটু আগে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এসেছি। রুনা থমকে দাঁড়ায় থাকলো কিছুক্ষণ। ছেলেকে কিছু বলার নেই তার। তার মতে পোলা মানুষ 2-4টা বিয়ে করতেই পারে, সে আর এমন কি ব্যাপার। আদেশের সুরে বলল, বিয়ে করে নিয়ে এসেছিস, ঘরে নিয়ে যা। আর এই মেয়েকে বলে দিস মুখে মুখে তর্ক কম করতে। বলে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। তক্ষুনি পিছন থেকে মিপ্তা চেঁচিয়ে উঠল, সে কি শাশুড়ি? আমাকে বরণ না করা হবে না নাকি? হতে পারে আপনার ছেলে অনেকতম বউ আমি, সে আগে বিয়ে করছে, কিন্তু আমার তো প্রথম বিয়ে এটা, আমি বরণ ছাড়া যাব না। বলে রাহাতের দিকে রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে রাহাত মরিয়মকে আদেশ করলো, বোন যা বরণডালা নিয়ে আয়। মরিয়ম মুখে ভেঙচি কেটে চলে গেল বরণডালা নিয়ে আসতে। রেখা বাগরুদ্ধ হয়ে সব কিছু দেখে যাচ্ছে। কিছু মুহূর্তের জন্য সে ভুলতেই বসেছিল কি হচ্ছে এসব চোখের সামনে। মনে হচ্ছে চোখের সামনে কোনো নাটক দেখছে সে। যখন হুঁশ আসলো তখন চেঁচিয়ে উঠল, আম্মা কি হচ্ছে এসব? আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে আর আপনারা কিছুই বলছেন না তাকে? আমি কি সতীনের সংসার করব নাকি? রুনার পিছনে হুইল চেয়ারে বসে থাকা মাহমুদ আহমদ এতক্ষণে মুখ খুলল, তুমি এখন এবাড়ির বউ হয়ে এসেছিলে, তখনও তো সতীন আছে জেনেই এসেছিলে, তাহলে আজ তো সমস্যা হওয়ার কথা না? রুনা বলল, সে বিয়ে করছে, এখানে আমাদের কি বলার আছে? তেতে উঠলেন রেখা, কি বলার আছে মানে? এসব কি বলছেন আম্মা? আপনার ছেলে এমন একটা কাজ করছে আর আপনি তাকে কিছু বলবেন না? সুন্দর করে আবার ঘরে জায়গা দিচ্ছেন। মাসুদ বাঁকা হেসে বলল, বউ রেখে বিয়ে তো এবার নতুন করেনি, এর আগেও করেছে, তাহলে এত চমকানোর মতো কিছু দেখছি না আমরা। মিপ্তা রেখাকে উদ্দেশ্য করে উত্তর দিল, ঘরটা আমার বরের নামে লেখা, তাকে কে জায়গায় দিবে আর কে বের করবে? যার ইচ্ছে আমার সাথে থাকবে, না হয় চলে যেতে পারে। সতীনের সাথে ঝগড়া করে অযথা সময় নষ্ট করার রুচি আমার নেই। আমি শিক্ষিত মেয়ে, এসব ঝগড়াঝাটি আমার সাথে যায় না। হতভম্ব সকলে মিপ্তার কথা শুনে। মিপ্তা আর কারো সাথে কথা কানে না নিয়ে চলল। চলে যাওয়ার আগে শ্বশুরের পা ছুঁয়ে সালাম করে গেল। মেয়েটাকে ভালোই মনে হচ্ছে মাসুদের। তাহলে এমন সতীন আছে যেন তার ছেলেকে বিয়ে কেন করলো সেটাই মাথায় ঢুকছে না তার। ঘরে ঢুকে রাহাদের বিপদ ঢুকে গেল মিপ্তা। রুমে ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। একা একাই বলল, খুব সুন্দর ঘরটা, বেশ পছন্দ হয়েছে আমার। তার পিছন পিছন সতীন রেখাও ঘরে প্রবেশ করলো। রেখা কর্কশ গলায় বলল, এই মেয়ে আমার রুমে এসে শুয়ে পড়লি কেন? রেখার কথা জবাব না দিয়ে মিপ্তা বলল, আমি তোমার অনেক বছরের ছোট, শুনেছি ছোটদের আদর করলে সম্মান পাওয়া যায়। ছোটদের সাথে যে যেমন করে সে সেরকম ফেরত পায়। সুতরাং আমার সাথে তুই তোকারি না করে একদম সুন্দর করে তুমি করে বলবা। মিপ্তার কথায় বেশ অবাক হলো রেখা, এই জন্য ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। রেখা কিছু বলতে না দিয়ে মিপ্তা আবারও বলল, ভালো ব্যবহার করা অভ্যাস করে তোলো এখন থেকে, নয়তো নিজের সন্তানকে ভালো কিছু শেখাবে কি করে? বলে বাঁকা হাসলো। এবার কিছু ভাবতে পারছেন না রেখা, সে প্রেগনেন্ট সে কথা মিপ্তা কী করে জানল?
এ কথা তো কেউ জানে না, বাড়ির কাউকে বলা হয়নি, ভেবেছিল রাহাতকে সবার আগে খবরটা দিবে, অথচ এই মেয়ে কী করে জানলো? কে এই মেয়ে? রেখার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে, সে প্রেগনেন্ট তা মিথ্যা জানলো কী করে? মিথ্যা বিছানা থেকে উঠে রেখার কাছে এসে ফিসফিস করে বলল, কী গো সতীন, কী ভাবছো? এসব আমি জানলাম কি করে? জানি গো জানি, আরও অনেক খবর আমি জানি, আস্তে আস্তে তোমরাও জানবে। যা আমি জানি কিন্তু তোমরা জানো না বলে অট্টহাসিতে হেসে উঠল মিথ্যা। আর শোনো, আমি যে এই ঘরটায় থাকবো বেশ সুন্দর আর বড়ও আছে। তুমি তো প্রেগনেন্ট, বরের সাথে তো রোম্যান্স করতে পারবে না, তাই বড় ঘর দিয়ে তুমি কি করবা? এই মেয়ে অসহ্য মার্কা কথা আর নিতে পারছে না রেখা, তাই এক প্রকার বাধ্য হয়ে চলে গেল রুম থেকে। রাহাত দরকারি কাজের অজুহাতে বাড়ি থেকে বের হলো। হাঁপ ছেড়ে বাঁচল, যেন এতক্ষণ মনে হচ্ছিল জমে হাতে আছে সে। এমন মেয়ে বিয়ে করছে সে ভাবতে গা শিউরে উঠল। তবুও মনে মনে খুশি, সুন্দর কচি একটা মেয়েকে বিয়ে করতে পেরেছে বলে। শফিক গান গাইতে গাইতে ঘরে ঢুকতে দেখলো মরিয়ম মুখ গোমড়া করে বসে আছে। আহ্লাদি স্বরে বলল, কী গো গিন্নি, মুখ অমন গোমড়া কেন? বাড়ির খবর কি কিছু জানো? আছো তো গায়ে বাতাস লাগাতে ব্যস্ত, কেন কি হলো? ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে। মরিয়মের কথায় কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না শফিকের মাঝে। বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এ আর নতুন কি, টাকা আছে, বিয়ে করছে, তাতে কি সমস্যা? মরিয়ম তার দিলে আরও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বিয়ে একটা না 10টা করতো, তাতে আমাদের সমস্যা ছিল না, কিন্তু মেয়ে তো নয়, যেন জ্বলন্ত আগুনের খণ্ড। বাড়িতে আসতে না আসতেই সকলের মুখে মুখে কথা বলছে। আমার না মেয়েটাকে সুবিধা লাগছে না, অল্প বয়সী মেয়ে, তার উপর সুন্দরী, ভাইয়ের মতো বয়সে বড় এমন ছেলেকে বিয়ে কেন করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। মরিয়মের কথায় শফিক ফিক করে হেসে উঠল। আরে এসব দিমাগ থাকবে নাকি, হাতে তুড়ি মেরে শেষ করে দিবে। মনে মনে বলল, একবার ফাঁকা বাসা পেলে এমন দিমাগ 10 মিনিটে শেষ করে দিব আমি। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো মিপ্তা। পরনে তার লাল শাড়ি, বুকের অংশ আঁচলটা ঠিক মতো থাকলে পেটের দিকটায় কিছু অংশ বের করা, দুধে আলতা গায়ের রং, লাল শাড়ি, লাল চুড়ি, আসমানের পরীর মতো লাগছে মিথ্যাকে। লাল শাড়ির ফাঁকে ধবধবে সাদা পেটটা শফিকের দৃষ্টি কেড়েছে আরও বেশ খানিকক্ষণ আগে। কথা বলার ভাষা নেই তার, এত সুন্দর মেয়ে কিনা বিয়ে করে এনেছে রাহাতকে। বিয়েটা রাহাত করলো, ভোগ তো আমি করব, ভাবতে ভিতরে শান্তি লাগছে শফিকের। তার এসব ভাবনার মাঝে কানে আসলো, কী গো ননদি, জামাই নিয়ে ঘরে বসে থাকলে চলবে? রাতের রান্নার করো দেখি আজ। আমি রান্না করব মানে? তো কে করবে? এমন সময় ঘরে প্রবেশ করলো রুনা বেগম, কর্কশ গলায় বলল, সব সময় যে করে সে করবে, বাড়ির বউরা রান্না করে জানো না নাকি? এতদিন এক বউ একা রান্না করছে, এখন থেকে দুজন মিলে রান্না করবে তোমরা। বাড়িতে 2 বউ থাকতে আমার মেয়ে কেন রাঁধতে যাবে? শাশুড়ির কথাটা যেন জোকস, খুব মজা পেয়েছে মিথ্যা, তাই ফিক করে হেসে দিল। বড় বউয়ের মন শরীর দুইটাই খারাপ, আমি সতীন হয়ে তো আর তাকে এ অবস্থায় রান্না করে পাঠাতে পারি না। আর আমি তো নতুন বউ, এসেছি, বাড়ির সবাইকে চিনবো জানবো, কম করে দিন 15 তো সময় লাগবে, তাই না গো জামাইবাবু? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। শফিকের মিথ্যার কথায় স্বর মিলাতে দেখে মরিয়ম গরম চোখে তার দিলে তাকালো। রুনা বলল, বড় বউয়ের শরীর খারাপ কেন, কি হয়েছে তার আবার? হয়নি, আপনাদের বড় বউ অন্তঃসত্ত্বা, বাবু হবে। আর সকলে অবাক হলো। রেখার বাচ্চা পেটে? কই, কেউ তো জানে না, কেউ তো বলেনি। সকলকে অবাক হতে দেখে মিথ্যা শোনালো, এতে অবাক হওয়ার কিছু নেই, আজ সকালে সে জেনেছে, তারপর থেকে বাড়িতে এত সব হলো, বলার সুযোগ পায়নি হয়তো। তা তুমি কি করে জানলে যে খবর কেউ জানে না? আমি জানলাম, বাতাস থেকে ভেসে এসেছে কানে। বাতাস বলেছে আমি। মিফতা গালে আঙ্গুল দিয়ে ভঙ্গি করে বলল, মিফতা, এসব কথায় গা জ্বলে যাচ্ছে রুনা বেগমের। রাগে গজগজ করতে করতে সে বের হয়ে গেল সে সত্যি খবর জানতে। ও ননদি, যাও রান্নাটা বসিয়ে দাও, এ ফাঁকে আমি জামাই বাবুর সাথে একটু আলাপ করে নিই। এই যেন মেঘনা যেতে বৃষ্টি পেল শফিক, তাই মরিয়মকে বলল, করো না গো একবেলা রান্না, এ আর কেমন? আর আমিও কতদিন তোমার হাতে রান্না খাইনি বলো তো, যাও যাও বলে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল মরিয়মকে। শফিকের ভাবভঙ্গি দেখে মনে মনে খুশি হলো মিফতা। বসো বসো, এখানটায় বসো। মিফতাকে খাটে জায়গা দেখিয়ে দিল শফিক। মিফতাও বসে গেল। ও কোন বাড়ির মেয়ে গো তুমি? বাড়িঘর দেখে কি হবে, মাইয়া মানুষের রূপ থাকলে যেহানে যায় সেহানে নতুন করে ঘরবাড়ি হইয়া যায়, জানেন না? বলে মিফতা চলে গেল। শফিক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে।
রেখা মন খারাপ করে ছাদের চিলেকোঠার রুমটায় বসে আছে। মিপ্তা আলতার কৌটা হাতে নিয়ে গুনগুনিয়ে গান গেয়ে উপরে উঠছে। লাল শাড়ি, লাল চুড়ি, সাথে আলতা না হলে যেন জমছে না। তার উপর মিথ্যা সদ্য বিয়ে করা নতুন বউ, তার গায়ে আলতা থাকবে না তা কী করে হয়? ছাদে বসে চিলেকোঠার লাইটটা আবছা আলোয় পায়ে আলতা লাগাচ্ছে সে। এমন সময় রুনা আসলো। সরাসরি রেখার কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি নাকি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। তাহলে এ সন্ধ্যা এখানে কেন? পোয়াতি বউদের বেঁচে শুনে চলতে হয় জানো না নাকি? মা কিছুই শেখায়নি? রেখা মাথা নিচু করে শাশুড়ির ধমকানো শুনছিল। তখনই একটু দূরে মিথ্যা গলা ফাটিয়ে বলল, সব কিছু না শিখেলে শাশুড়ি কি শেখাবে? তা বলি কি শাশুড়ি, আমার না আপনার থেকে কিছু শেখাচ্ছিল। এই প্রথম মিথ্যা একটা উত্তর ভালো লেগেছে রেখার। সঠিক জায়গায় সঠিক উত্তরটা তার হয়ে মিথ্যা দিয়েছে। অন্যদিকে রুনা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমায় না বলেছি বেয়াদবের মতো শাশুড়ি না রাখতে? আর কি শেখার আছে তোমার আবার? মিথ্যা আলতাটাকে শাশুড়ির কাছে আসলো, ফিসফিস করে বলল, আমি তো হুট করে বিয়ে করে নিয়েছি, আর বয়স অল্প। বাসররাত সম্পর্কে না আমার তেমন ধারণা নেই, জানা হয়নি কারো থেকে। কিছু শিখিয়ে দেবেন শাশুড়ি, কিভাবে কি করতে হয়? বলেই মুখে লজ্জা একটা ভাব ফুটিয়ে তুলে সে। রুনা কপালে হাত দিয়ে নিল। ছি ছি, এ মেয়ে না হয় আর কিছু নির্লজ্জ কোথাকার। নিজের বরের মায়ের কাছে কিনা বাসররাতের কথা জানতে চেয়েছে। এর মতো মেয়ে জীবনে আর একটাও দেখেনি। বলতে বলতে রুনা চলে গেলেন। শাশুড়িকে ঘায়েল করতে পেরে আনন্দিত মিপ্তা। রেখা আর মিপ্তা ছাদ থেকে নামতে যাবে তখনই পাশের বাড়ির বারান্দা থেকে একটা ছেলে জোরে শীষ বাজিয়ে উঠল। রেখা মিপ্তা দুজনে সে শব্দ ওই দিকে তাকালো। ছেলেটার মুখ অস্পষ্ট, লাইট বন্ধ থাকায় চেহারা দেখা যাচ্ছে না। শুধু বোঝা গেল কোনো এক পুরুষ সেখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছে। কি গো সতীন, কে ডাকে শীষ বাজিয়ে? নাগর নাকি কোনো ডাকছে তোমায়? বলে হাসতে হাসতে মিপ্তা চলে গেল রেখাকে রেখে। রেখা আগে সেখান থেকে রেখা যেন তজ্জব দাঁড়িয়ে গেল। পাগল নাকি? এমনি কী সব বলে এগুলো? রেখা ছাদ থেকে চলে আসলো নিচে রুমে। গা গুলিয়ে বমি আসছে তার, শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই অবস্থায় মেয়েদের কত যত্ন করা, আদর করা, সোহাগ করা প্রয়োজন। আর তার কপালটাই এতই খারাপ যে সন্তান সম্ভবত জানার কয়েক ঘন্টা পরে সতীন এসেছে। নিজের পেটে থাকা সন্তানকে অলক্ষণী বলে গালি দিবে কিনা বুঝতে পারছে না রেখা। রাতে খাবার টেবিলে বসেছে মাসুদ, রাহাত, শফিক এবং মরিয়ম। খাবার বেড়ে দিচ্ছে রুনা। মাসুদের প্লেটে ভাত দিবে এমন সময় মিপ্তা এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল। রুনা বেগম হাত থমকে গেল। তুমি এখানে কেন? প্লেট টেনে সামনে আনতে আনতে উত্তর দিল, খাবার টেবিলে খাবার খেতে এসেছি, এছাড়া কেন আসবো? রুনা কঠিন গলায় বলল, বাড়িতে পুরুষদের খাওয়া শেষ হলে তারপর বাড়ির বউরা খায়, এটা এবারের নিয়ম। রাহাত, তোর বউকে ভালো করে এবারের নিয়মকানুন শিখিয়ে দিস। নিয়ম মেনে কি পেট চলে নাকি শাশুড়ি? আমার খিদে পেয়েছে, খাবার খাবো। তাছাড়া এখানে তো আমার ননদও বসে আছে, সে তো আর পুরুষ না। তাহলে আমি আসাতে সমস্যা কোথায়? মিপ্তার কথায় ফুঁসে উঠে মরিয়ম, দেখেছো মা, এখনও একদিনও হয়নি আমার সাথে তুলনা দিতে শুরু করছে। রাহাত মিপ্তাকে কিছু বলতে যাবে, পর মুহূর্তে মিপ্তার মুখের দিকে তাকিয়ে দমে গেল ছেলেটা। মার বোনকে উদ্দেশ্য করে বলো, ছেড়ে দে তো, আজ একদিনই তো খাবে, খাবার টেবিলে কি শুরু করলে? সামনে এত সুন্দর একটা মেয়ে বসে থাকলে খাবারের স্বাদই আলাদা লাগে। তাই সফিও বলো, বাদ দান তো, কী শুরু করলেন? রুনা আরও কিছু বলল না, সকালে খাবার শুরু করলো। এক লোকমা খাবার মুখে দিয়ে ওয়াক করে উঠল মিপ্তা। বলি, কি বিষ মিশিয়েছ নাকি তো আমার তরকারিতে? এত নোনতা, কি নুন নাকি বিষ? মিপ্তা কথা শুনে সকলে এক লোকমা করে মুখে দিল। এ খাবার গরুও খাবে না। এ কি রান্না করছিস তুই? সকালে মরিয়মের রিয়াকশন দেখে মরিয়ম নিজেও একটু তরকারি মুখে দিল, সাথে সাথে থু মেরে ফেলে দিল। আমি তো তরকারিতে ঠিক করে নুন দিয়েছিলাম, এত নুন কী করে আসলো? তা আমরা কী করে জানি? বলে সকলে উঠে গেল। সে রাতে আর কারোই খাওয়া হলো না। সকালে উঠে চলে যেতে মিপ্তা মরিয়মের কানের কাছে এসে ফিসফিস করে বলল, রান্নাটাও ভালো করে শিখে নাও ননদি, এখন না হয় বাপের বাড়ি আছো বলে পার পেয়ে গেলে। কয়েকদিন পর শ্বশুরবাড়ি গিয়ে একদম রান্না করলে পরদিন সকালে জামাইবাবুটা আর একটা বিয়ে করে আনবে বলে শাড়ির আঁচল ঘুরিয়ে চলে গেল সে। মরিয়ম পলকহীন নয়নে তাকিয়েছে তার যাওয়ার দিকে, মাথায় ঘুরপাক খাচ্ছে মিথ্যার কথা। দুদিন পর শ্বশুরবাড়ি গিয়ে এমন রান্না করো, পরের দিন জামাই বউ করে বিয়ে করে নতুন বউ আনবে, মানে কি? সে তো এ বাড়িতে থাকবে সারা জীবন। শফিককে ঘর জামাই চলে এসেছে, তাহলে কেনই বা শ্বশুরবাড়ি যাবে? তাহলে কি মিথ্যা তাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে? না না, সে প্ল্যানে কাজে লাগাতে দেওয়া যাবে না। তার আগে মিপ্তাকে এ বাড়ি থেকে সরাতে হবে। রাতে মিটিং বসেছে রুনা বেগমের ঘরে। মিটিংয়ের সদস্য 3 জন, রুনা, তার মেয়ে আর মেয়ের জামাই। মরিয়মকে বেশ দুঃখী লাগছে। না,
মা এই মাইয়া আমার কানে ধরে আইয়া কইল আমি কয়দিন পর শ্বশুর বাড়িতে থাকবো, নিশ্চয় ওই মাইয়া আমারে বাড়ি থাইকা তাড়ানোর ব্যবস্থা করতেছে, যে করে হোক ওরে বাড়ি থেকে বের করতে হবে। একদিন হয়নি বাড়িতে পা রেখেছে, একদিনে সবার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। মিপ্তাকে বাড়ি থেকে তাড়ানোর লতাটা পছন্দ হলো না শফিকের। তার উদ্দেশ্য হাসিল হওয়ার আগেই মিপ্তা বাড়ি ছাড়া করবে, এ কেমন করে হতে পারে। এমন সময় হঠাৎ মিপ্তার চিৎকার শোনা গেল। সকলে মিলে রাহাদের রুমের কানে পৌঁছাতে সব কিছু নীরব। কিরে, কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? কিছু না, তোমরা ঘরে যাও, টিকটিকি দেখে ভয় পেয়েছে। সকলে চলে যেতে মিপ্তা বলল, আমার সাথে বেড শেয়ার না করলে আমাকে বিয়ে কেন করলে? এত এত সম্পত্তি ভোগ করতে? তোমাদের এত টাকা পয়সা কে খাবে? একটা বাচ্চাও তো নেই, তাই আমি এসেছি। বাচ্চা নেই হবে, রেখা অন্তঃসত্ত্বা, আর কয়েক মাস পরে বাচ্চা হবে। অট্টহাসিতে মেতে উঠল মিপ্তা। বিয়ে এতদিনে যে মা হতে পারেনি, সে হঠাৎ করে প্রেগনেন্ট, এটা মারা যায়? আসলে কি তার পেটে বাচ্চা তোমার? চিন্তায় পড়ে গেল রাহাত। মিপ্তা শাড়ির আঁচল ঘুরিয়ে রাহাতের কাছে যেতেই ঘুমিয়ে পড়ল রাহাত। রাহাতের নাকের কাছে হাত দিয়ে দেখে নিল মিপ্তা সত্যি ঘুমিয়েছে কিনা। ব্যাস, এই ঘুম সকালের আগে ভাঙবে না। আজ আমি বড্ড ক্লান্ত, কাল থেকে কাজটা শুরু করব। হাতে যে অনেক কাজ, সময়টাও অল্প, বলে বিছানায় গা এলিয়ে দিল মিপ্তা। তুই ঘুমিয়ে গেলি? ভুলে গেলি সব কিছু? ভুলে গেলে তোকে ঘুমালে চলবে না। ওঠ মিপ্তা, উঠে পর, প্রতিশোধ নে। ওরা খুনি, কাউকে ছাড়বি না বোন, কাউকে না, মেরে ফেল ওদের। মাত্র ঘুমটা চোখে এসেছিল, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরপড়িয়ে উঠে মিপ্তা। হ্যাঁ সত্যি, তাকে ঘুমালে চলবে না। এ বাড়িতে সে ঘুমাতে আসেনি। ড্রয়িং রুম থেকে কাপড় পোড়া গন্ধে সারা বাড়ি ভরে যাচ্ছে। ঘুম ঘুম চোখে চোখ কসলাতে কসলাতে ড্রয়িং রুমে যেতে মিপ্তা এক চিৎকার দিল। তার চিৎকার শব্দে সকলে সেখানে উপস্থিত হলো। ঘরের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সকলে আগুন দেখে চমকে গেল। আশেপাশে কেউ নেই আগুনকে লাগানো, তাও আবার কাপড় দিয়ে। কে আগুন দিল কিছুই জানা গেল না। আগুন দেখে ভয় পেয়েছে মিপ্তা। হঠাৎ তার ফোনে মেসেজ আসলো, আগুন দেখে ভয় পেও না, তোমাকে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে দ্রুত ফিরে এসো, তোমার অপেক্ষায় আছে কেউ একজন। মিপ্তা মেসেজটা দেখে কিছুটা স্বাভাবিক হলো সে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। আবার পর মুহূর্তে মনে হলো এ বাড়িতে আগুন লেগেছে, আমি ভয় পেয়েছি, সে কি করে জানলো এই কথা? হিসেবের অঙ্ক কষে কোনো উত্তর পেল না মিপ্তা। সকাল সকাল আরও একটা খারাপ খবর আসলো। রেখার বাবা খুব অসুস্থ, যত দ্রুত সম্ভব তাকে যেতে বলেছে। বাবার অসুস্থতার খবর শুনে শরীর খারাপ নিয়ে রেখা ছুটছে বাপের বাড়ি। রাহাত তাকে নিচেই গিয়ে গেছে। দুপুর গড়াতে না গড়াতে খবর এসেছে রেখার বাবা মারা গেছে। রেখাদের বাড়ি সর্দার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, যাতায়াতের সুবিধা নেই, তাই রুনা আর মরিয়ম নিয়ে গেছে শফিককে। তার যাওয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে যেতে হলো। তবে মনটা পড়েছিল বাড়িতে, ফাঁকা বাসা, মিপ্তাকে কাছে পাওয়ার এটাই সুযোগ ছিল। মাসুদ প্যারালাইজ রোগী, চোখ থাকতো অন্ধ, মুখ থাকতো বোবা, সব দেখে শুনে কিছু করার সাধ্য তার নেই। সবাই চলে গেছে রেখাদের বাড়িতে, সর্দার বাড়িতে কেবল মিপ্তা আর মাসুদ। যাক, তার কাজটা সহজ হয়েছে ভেবেই শান্তিতে নিঃশ্বাস ছাড়ল। তবুও রাতের অপেক্ষা, কখন শ্বশুর ঘুমাবে, কেননা কোনো রকম রিস্ক নিতে চায় না সে। ছাদে উঠে কল করলো আদ্রকে, দুবার রিং হতে রিসিভ হয়নি, নিশ্চয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। অবশেষে রাতে ঘুমিয়ে পড়ল মাসুদ। মিপ্তা কয়েকবার দেখে গেল মাসুদ ঘুমিয়ে কিনা। হ্যাঁ ঘুমিয়েছে। দ্রুত পা চালালো। পুরনো স্টোর রুমে ঢুকতে বেশ বেগ পোহাতে হয়েছে তাকে। পুরনো তালা জং ধরে গেছে, ভাগ্যিস তালা কাটার যন্ত্রটা ব্যাগে করে এনেছিল, আজ তা কাজে লেগেছে। মাকড়সার জালে ভরা রুম, পা ফেলার জায়গা নেই। দেখে মনে হচ্ছে 2-3 বছরের মধ্যে কেউ প্রবেশ করছে এ রুমে। রুমের লাইট নষ্ট। ফোনের লাইট জ্বালিয়ে হাতের সাহায্যে মাকড়সার জাল শাড়িগুলো সরিয়ে এগোচ্ছে। বুকের ভিতর ক্রমাগত লাফাচ্ছে মিপ্তা। এই সেই রুম যেইখানটায় তার বোন মিহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মিহির মৃত্যুর পর হয়তো এই রুমটাকে স্টোর রুম বানিয়ে ফেলছে এ বাড়ির লোকেরা। বিল্ডিংয়ের একদম কোনায় এই রুমটা। রুমের ভিতরে একটা খাট আর একটা আলমারি। খাটের উপর কোনো তোষক নেই, তার পরিবর্তে বাড়ির যত হাবিজাবি অপ্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব কিছুর দিকে তাকালে গা শিউরে ওঠে। চোখ বন্ধ করে নিজের ভিতর সাহস সঞ্চয় করে নিল। আমাকে ভয় পেলে চলবে না, আমাকে বোনের ডায়েরি খুঁজে বের করতে হবে। হ্যাঁ পারবো আমি। মনে মনে বিড়বিড় করে চোখ খুলে ধীর পায়ে হেঁটে গেল আলমারির কাছে। আলমারিতে তেমন কিছু নেই, পুরো আলমারিটাই খালি। একটা লাল শাড়ি, লাল বেনারসি, মনে হয় একটা মিহির বিয়ের শাড়ি ছিল। সব খুঁজে আর কিছুই পেল না মিপ্তা।
হঠাৎ চোখ পড়ল আলমারির নিচের দিকটা একটা রশি, পাটের সাদা দড়ির কিছু অংশ রক্ত মিশিয়েছে, লাল রক্ত পুরনো হয়ে কালচে বর্ণ ধারণ করছে। সেটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখে জায়গা আবার মতো রেখে দিল। খাটের ওপর সব জিনিসপত্র তুলে তুলে দেখলো মিপ্তা। যা খুঁজেছে তা কোথাও নেই। দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতে হঠাৎ মনে পড়ল কিছু একটা। তারপর আবার দৌড়ে গেল। খাটের উপর থাকা কাঁথাটা সরিয়ে নিল কিছুটা। কাঙ্ক্ষিত জিনিসটা চোখে সামনে পেয়ে যাবে, শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ডায়েরির উপরে অসংখ্য ময়লা পড়ে ডায়েরির রং বোঝা যাচ্ছে না। নিজের পরনে ওড়না দিয়ে ডায়েরিটা যথাসম্ভব পরিষ্কার করে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠায় উল্টাতে ধুলোয় জমা একটি পুরনো ছবি। ছবিটা মিহির বিয়ের দিনে এটা ছবি। লাল বেনারসিতে মিহিকে কি অপরূপ লাগছে। কাঁপা কাঁপা হাতে আলতো করে ছবিটা ছুঁয়ে দিল মিপ্তা। ছবিতে মিহি হাঁটছে, জীবন্ত প্রাণবন্ত লাগছে তাকে। ছবিটা নিচের কাছে নিয়ে নিল। এর পরের পৃষ্ঠায় উল্টালো, বড় বড় অক্ষরে লেখা মিহির গল্পকথা। আমি মিহি, বয়স 20, রূপে গুণে সেরা কিনা তা বলতে পারবো না, পরে বলবো নিজের ঢোল নিজেই বাজায়। আজ থেকে আমার নতুন জীবন শুরু করলাম। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক অনেক স্বপ্ন থাকে, বিশেষ করে বাঙালি মেয়েদের। আমারও আছে। আজ যে স্বপ্নের দিন এসেছে আমার জীবনে, অনেক বেশি খুশি ছিলাম আমি। এত খুশির মাঝে একটা ছোট্ট কষ্ট, আমার বিয়েতে আমার একমাত্র বোনের অনুপস্থিতিতে আমার কষ্টের কারণ। তবুও খুশি মনে মনে, কারণ আমার বোনটা কয়েক বছর পর অনেক বড় মাপের মানুষ হয়ে দেশে ফিরবে। লেখাটুকু পড়ার পর আর লেখা নেই এই পৃষ্ঠায়। মিপ্তার মনে পড়ল মিহি বিয়ের সময় কথা। বাবা মায়ের 2টা মাত্র মেয়ে, বোনের থেকে 4 কি 5 বছর ছোট মিপ্তা। মিহির বাবার বাড়ির অবস্থা মধ্যবিত্ত, কোনো রকমে চলে যায়। মিহির মা মারা, 2 বোন, মামা নেই। একমাত্র খালার অবস্থা বেশ ভালো, 2 ছেলে তার, মেয়ে নেই কোনো। এদিকে বোনের সংসারে অভাব দেখে সুমিতা খালা মাকে বলল, আপা তোর তো 2টা মেয়ে, আর মিপ্তার লেখাপড়ার মাথা অনেক ভালো। মিপ্তার এসএসসি পরীক্ষার পরে ওরে আমি আমার সাথে কানাডা নিয়ে যাই, ওইখানে লেখাপড়া করাবো ওরে। সে তার পছন্দের বিষয়ের উপর লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে। এরপর আমার ছেলে রাহুলের সাথে বিয়ে দিয়ে দিব। সুমিতা খালার প্রস্তাবটা যেন আমার বাবা মায়ের কাছে হাতে আসমান ছোঁয়ার মতো সুযোগ। সকলে রাজি হয়ে গেল। মিপ্তাকে চলে যেতে হয় পরিবার ছেড়ে। আদুরে বোনকে ছেড়ে চলে যায় মিপ্তা। সে যাওয়ার মাসখানেক পরে মিহির বিয়ে ঠিক হয়। মাত্র দেশে থেকে গেলেও কলেজে ভর্তি, আরও অনেক কাজ। এমন সময় দেশে আসলে 1 বছরের লেখাপড়ার পিছনে পড়তে হবে, যার জন্য বোনের বিয়েতে আসতে পারেনি। বিয়ের দিন ভিডিও কলে বোনকে দেখে কেঁদেছিল মিহি। এসব ভাবনার ঘোর কাটাতে ডায়েরি পরের পাতা উল্টায় সে। আমার নতুন জীবনে শুরু করতে পেরে যতটা খুশি ছিলাম, বিয়ের রাতে আমার সে খুশিটা অমাবস্যার চাঁদের মতো আধারে লুটিয়ে যায়। সম্পূর্ণ অপরিচিত যে মানুষটা না দেখে স্বামীর স্বীকৃতি দিয়েছি মনের মাঝে, তার সাথে এমনভাবে পরিচিত হবে ভাবতে পারিনি। অবস্থায় আসে আমার সদ্য বিয়ে করা স্বামী রাহাত। তাকে এমন অবস্থা থেকে ঘাবড়ে যাই। সে তার চাহিদা পূরণ করে ঘুমিয়ে পড়ে। কোনো কথা হয়নি তার সাথে, অথচ স্বপ্নে ছিল বিয়ের রাতে দুজন মিলে চাঁদ দেখতে দেখতে গল্প করে সারা রাত পার করে দিব। পরদিন সকালে শাশুড়ি মা বলল গা থেকে গয়না খুলে দিতে। চমকে গেলাম। বিয়ের গয়না তো আমাকে দিয়েছে, তাহলে নিয়ে নিবে কেন? আমাকে চুপ থাকতে দেখে শাশুড়ি নিজ হাতে আমার শরীর থেকে গয়না খুলতে বলল। বাড়িতে কত কাজের লোক আছে, কে কি করে বসে, তাছাড়া এত ভারী ভারী গহনা পরে থাকতে পারবে না। আমি বরং এগুলো নিয়ে আমার কাছে রাখি বলে তিনি গহনা খুলে নিয়ে গেলেন। আমি শুধু অবাক হয়ে দেখে গেলাম। নতুন বউয়ের বলে মুখে মুখে কিছু বলার সাহস পাইনি। ডায়েরি পড়তে পড়তে কানে আজানের শব্দ ভেসে আসলো। না, এখানে আর থাকা যাবে না। ডায়েরিটা নিজের সাথে নিয়ে গেলেও সমস্যা হবে, কেউ দেখে ফেলতে পারে। তাই ঝটপট মোবাইলে ডায়েরির কয়েকটা পৃষ্ঠার ছবি তুলে সব কিছু আগের জায়গায় রেখে বের হতে কয়েক পা যেতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ, দাঁড়াও, কে ওইখানে? মিপ্তা কোথায় গিয়েছিল ওইদিকে? না মানে ঘুম আসছিল না, না তাই ওই দিকটা হাঁটছিলাম। তুমি মিথ্যে বলছো মিথ্যা। মাসুদের কঠিনতম কণ্ঠ। ধরা পড়ে গেছে ভয়ে ভেবে চুপসে গেছে মিথ্যা। কি উত্তর দেবে না না বুঝে আবারও থতমত হয়ে গেল। মিথ্যে কেন বলবো, ঘুম আসছিল না তাই বাড়িটা ঘুরে দেখছিলাম। এত সকালে আপনি এখানে ঘুমান নাই? চা করে দেবো, চা খাবেন? না খাবো না, যাও তুমি রুমে যাও। রুমে যাওয়ার অনুমতি পেয়ে যেন হাঁপ ছেড়ে বসলো মিপ্তা। দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করলো। পেছন থেকে হুইল চেয়ারের মাসুদ তার যাওয়ার দিকে আনমনে হয়ে তাকিয়ে থেকে স্পষ্ট সুরে বিড়বিড় করলো, সামনে ধ্বংসের দিন। জানি না কোন মায়ের কোল
খালি করতে, ধ্বংস করতে তোমায় এরা ধ্বংসের রাজ্যে টেনে এনেছে। রুমে এসে ডকডক করে এক গ্লাস পানি খেয়ে নিল মিপ্তা। সাইলেন্ট করা ফোনে একের পর এক কল আসছে দেখেও রিসিভ করার শক্তি পাচ্ছে না সে। বেশ খানিকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে রুদ্রিককে কল ব্যাক করলো। কোথায় ছিলে? কতগুলো কল করেছি কাল সকাল থেকে। কোনো আইডিয়া আছে তোমার? বিজি ছিলাম। আর এতবার কল করার কি আছে? কেউ দেখলে সমস্যা হবে না? কে কি বলবে? আমার বউকে আমি গল্প। ইস, আসছে বউ বলতে, যখন বউ হব তখন বলো। তা দেখে নিব আমি। এবার বলো, কল রিসিভ করনি কেন? সারা রাত ওই রুমে ছিলাম, যে ঘরটা গিয়েছিলাম। ডায়েরিও পেয়েছি, কিন্তু আসার সময় রাহাতের বাবা দেখে ফেলেছে আমায়। জানি না ওই ঘরে ঢুকেছে, তা দেখে ফেলেছে কি না। ভালো লাগে না, প্যারা। এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। আচ্ছা, না হয় বাদ দিলাম, কিন্তু তার আগে তুমি বলো, কাল সকালে আগুন লাগার খবর তুমি কি করে জানলে? এমন তো নয় তুমি আগুন লাগিয়েছ? রুদ্রিক হেসে বলল, আমি কেন লাগাবো? আর কীভাবে লাগাবো? আমি তো কাল সকালে কারো চিৎকার শুনে ওই বাড়ির পিছনের জানলা দিয়ে উকি দিয়েছিলাম কী হয়েছে দেখতে। এরপরে দেখলাম আগুন জ্বলছে ড্রয়িং রুমে, তাই তো মায়ে ভয় পেতে করেছিলাম। জাস্ট এইটুকু। হয়েছে, রাখো এবার। মেনে নিলাম তোমার কথা। আচ্ছা, সাবধানে থাকো। আর আমি তো তোমার আশেপাশে আছি, এত ভয়ের কিছু নেই। ওকে বাই, রাখি এখন। যখন তখন কল দিও না, ওকে? সকাল 10টা নাগাদ সকলে বাড়ি ফিরে এসেছে। রেখাকে রেখে এসেছে শুধু। সবাই অনেক ক্লান্ত থাকায় মিপ্তা নিজেই রান্না করে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিছানায় বসে ফোনে তোলা সকলের ছবিগুলো বের করে এক ঘুরে চলে গেল সে। বিয়ের কয়েকদিন পর থেকে প্রায় সময় রাহাত করে রুমে আসতো, আর কিছু বললে গায়ে হাত তুলতো। শ্বশুর শাশুড়িকে কথা বললে শাশুড়ি বলতো, মাইয়া মানুষ, জামাইরে বাড়ির ভাত খেতে গেলে একটু একটু মায়ের খাইতেই হবে। আর ছেলে মানুষ মাঝে মাঝে একটু একটু খায়, এ নিয়ে দোষের কি? শুধু স্বামীর অত্যাচার না, শাশুড়ি ননদের নির্যাতন শুরু করে আমার উপর। বাড়িতে থাকা একজন কাজের লোককে বিদায় করে দেয় আমার বিয়ের 2 দিন পর। সে স্থানটা পাই আমি। বিয়ের পরে কাজের জন্য যেন আমায় নিয়ে এসেছে এ পরিবার। 2-3 মাসে ভুলেই যাই আমি এবারে বউ নাকি কাজের মেয়ে। কাজ করাটা সমস্যা ছিল না আমার, কিন্তু তাদের অত্যাচার, কথায় কথায় বাবা মা তুলে গালি দেওয়া, সব কিছু দিন দিন বাড়তে লাগলো। ধৈর্যের সীমানা শেষ করে বাড়িতে মাকে জানাই সব ঘটনা। তাতেও কোনো লাভ হয়নি। শাশুড়ি মতো মাও একই কথা বলে, কেউ যেন আমার পক্ষে নেই। যার ফলে নিজের ভাগ্য বলে সব মেনে নিই। বিয়ের 6 মাস পর যখন বাচ্চা হচ্ছে না, তখন শুরু হয় আর এক কথা, আমি নাকি মা হতে পারবো না। এই সেই। এদিকে গাদার খাটুনি খাটতে খাটতে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে আমার। তবু বেবি না হওয়ার কারণ ডাক্তার দেখাই। ডাক্তার স্বামী স্ত্রী দুজনকে একটু পরীক্ষা করাতে বলে। ডাক্তারের দেওয়া টেস্টগুলো করে বাড়ি ফিরে আসি। সেদিন রাহাত, পরদিন অফিসে চলে যাই। আমি একাই যাই টেস্টের রিপোর্ট আনতে। এরপর যা শুনি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাহাত কখনো বাবা হতে পারবে না। তার কারণগুলোর মধ্যে অন্যতম হলো, এর কারণে নাকি আস্তে আস্তে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে গেছে। ভেতরে ভেতরে ভেঙে পড়ি আমি, কিন্তু সে কথা রাহাত বা তার পরিবার কাউকে জানায়নি, কষ্ট পাবে বলে। বাড়িতে এসে বলি, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই। তার 2 দিন পর রাহাত নতুন বিয়ে করে আনি। রাহাত একা নয়, বরং তার মা বোন সকলে গিয়েই বিয়ে করায় তাকে। আমি বাগরুদ্ধ হয়ে সেদিন দেখে যাই শুধু। মাকে জানি, মাও তাদের পক্ষে ছিল। বুঝতে পারি বিয়ে দেওয়ার সাথে সাথে বাবা মা পর করে দিয়েছে আমায়। এদিকে আমার শরীর বেশির থেকে বেশি খারাপ হতে থাকে। শ্বশুরবাড়িতে সকলে নতুন বউকে আদরে আদরে রাখতো। তাদের ভাষ্যমতে সে বাচ্চা জন্ম দিতে পারবে, তাই তার যত্ন ওটা কয়েকদিন একটু বেশিই ছিল। তাই আমাকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করতো। এতদিন রাহাত আমার সাথে ঘুমাতে দ্বিধায় কোনো সমস্যা হয়নি। তবে যেই রাহাত তার নতুন বউকে অন্য রুমে থাকে, সেদিন থেকে লক্ষ্য করি রাতের বেলা প্রায় সময় আমার রুমের কাছে কারো পায়ের শব্দ পাই। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ দেখি ননদের বর আমার রুমে। আমি ঘাবড়াগো গিয়ে তাকে বলি, আপনি এখানে? সে আমার কথার উত্তর না দিয়ে এক পৈশাসিক হাসিতে মেতে ওঠে আর আন্নার সাথে জবরদস্তি করতে লাগে। কোনো উপায়ন্ত না পেয়ে চিৎকার করি। এতে সকলের ঘুম ছেড়ে এখানে আসে। আমি সবটা বলি, কিন্তু জামাইবাবু বলে সব মিথ্যে। আমাকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে সে জিজ্ঞাসা করছে কার সাথে কথা বলছি। সেজন্য নাকি আমি নাটক সাজিয়েছি। ঘটনা বলতে সকলে আমায় দোষারোপ শুরু করে। মিথ্যে নাটক করছে আমি নাকি, সাথে সে। অনেকবার দূরে করেও সবাই মিলে। পরদিন সকালে বাধ্য হয়ে এ বাড়ি ছাড়তে হয় আমার। আর আগে অভিমানে চলে যাই বাবার বাড়ি। একদমে লেখাখানি পড়ে নিঃশ্বাস নেয় মিপ্তা। বোনের করুণ দশার কথা পড়ে চোখে পানি চলে আসে।
হঠাৎ মনে পড়ে রাহাত তো কখনো সন্তান জন্ম দিতে পারবে না, তাহলে রেখা কি করে প্রেগনেন্ট হলো? তাহলে কি রেখার গর্ভের সন্তান রাহাতের নয়? এই সন্তানের বাবাকে? পরের লেখাখানি পড়ার পরে মিপ্তার মন ছটপট করছে। আপাতত বাড়ি চলে গিয়েছিল, লেখা এখানে, তাহলে আবার এ বাড়িতে কী করে আসলো? আর এ বাড়িতে কী করে মারা গেল? এমন শত শত প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। বাড়ির ভরা মানুষ, কিছুতেই মিহির রুমে যেতে পারছে না মিপ্তা। তাই বুদ্ধি খাটালো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না সে। পরপর ফায়দা করে আরও একবার ঢুকবে মিহির রুমে। তা নয়তো তাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগবে ওরা। যদিও মিপ্তাকে বাড়ি থেকে বের করার কথা, বের করলে তাদেরকেই বাড়ি ছাড়তে হবে, কিন্তু মিপ্তা চায় না। শিকার হাতের নাগালের বাইরে চলে গেলে আবার বীজের সীমানায় গিয়ে আসা কষ্টকর হবে। তাই কয়েকদিন চুপচাপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিপ্তা। মাঝখানে কেটে গেছে 2 দিন। মিপ্তা প্রতিদিনের মতো রাহাতের রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় বা অজ্ঞান করার স্প্রে দিয়ে কায়দায় ঘুম পাড়িয়ে দেয় রাহাতকে। এ বুদ্ধিটা অবশ্য রুদ্রিকের। মিপ্তার পাঠানোর সময় এরকম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে দিয়ে দিয়েছে, যেন কোনো রকম রিস্ক না হয় রাহাতের সাথে রাত কাটানো। বড্ড ভালোবাসে সে মিপ্তাকে। যদিও মিপ্তাকে তার খালা বড় ছেলে রুহুলের বউ হিসাবে ঠিক করে রেখেছে, তবুও ভালোবাসা কি আর এসব মানে? মা মেয়ে বসেছিল নিজেদের রুমে। শফিককে আসতে দেখে রুনা বলল, খোঁজ পেলে কোনো? শফিক কি বলবে বুঝতে পারলো না, আমতা আমতা করে বলল, তেমন কোনো খোঁজ পায়নি, শুধু জানতে পেরেছি 2 মাস ধরে পাশের মহল্লায় একটি বাড়িতে ভাড়া থেকেছে। একাই উঠেছে, সেখানে পরিবার ছিল না। আর বাসা ভাড়া নেওয়ার সময় নাকি বলেছে শহর থেকে এসেছে কিছু কাজে, এই গ্রামে কেউ নেই, তাই ভাড়া থাকে। রুনার মুখে চিন্তার ছাপ দেখা গেল। তার চিন্তা আরও এক ধাপ বাড়িয়ে দিতে মরিয়ম বলে ফেলল, 2 মাস ধরে কেমন চুপসে আছে মেয়েটা। রান্না করে ঘরে যাচ্ছে, সকলের খাওয়া শেষ হলে খেয়ে দিয়ে আবার নিজের ঘরে থাকছে, কারোর সাথে কথাটাও বলছে না তেমন। এ মেয়ে ভাবগতি কিছুই বোঝা যায় না। চুপ থেকে ভিতরে ভিতরে আবার ফোন দিয়ে এঁটেছে কে জানে। মেয়ের কথায় চুপ থেকে মনে মনে বেশ খানিকটা সময় নিয়ে হিসাব কষল রুনা। পর মুহূর্তে গা দোলানো কথা বলেই চলে গেল, হতে পারে মেয়েটার কেউ নেই, তাই রাহাতকে বিয়ে করে মাথা গোঁজার ঠাঁই নিয়েছে না বুঝে একাই বাড়িতে রাজত্ব করতে এসেছিল। ছোট তো বুঝতে পারিনি, আর যখন বুঝলো তখন দমে গেছে। এসব নিয়ে ভাবতে হবে না আর, কথাটা বলেই চলে যেতে গিয়ে মুখে ফুটে তুলল এক অপরিচিত হাসি। এই হাসিটা ঠিক ভালো না মন্দ বোঝা কষ্টকর। পরদিন সকালবেলা করে ঘুম থেকে তাকে তোলা হলো রাহাতকে। রেখাদের বাড়ির মিলাদের আয়োজন করেছে, সেখানেই যাবে তারা। তাছাড়া রেখাকেও নিয়ে আসতে হবে। রাহাত, রুনা আর মরিয়মকে রওনা দিয়েছে সকাল 10টা। সন্ধ্যার মধ্যে ফিরে আসতে না পারলেও রাত 8টার মধ্যে ফিরে আসতে পারবে তারা, তাতে কোনো সন্দেহ নেই। শফিক ইনিয়ে বিনিয়ে বাড়িতে রয়ে গেল, উদ্দেশ্য মিপ্তাকে ভোগ করা। সকলে বাড়ি থেকে বের হলে এক পৈশাচিক হাসিতে মেতে উঠল। আজ যে তুমি আমার, শুধু আমার, এত বড় বাড়িতে আমার থেকে ছাড়া কি করে পাবে? পাপিষ্ট প্রথম পর্ব। সত্য ঘটনা অবলম্বনে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।